রায়ের বিরুদ্ধে অনির্বাণকে উস্কে দেওয়ার চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ রায়ের পেছন পেছন ঘরে গিয়ে বলতে থাকে এই যে রায় আসলে তুমি ঠিক কী চান তো সেটাই বুঝতে পারছি না, কেন জানি না আমার মনে হয় যে দিনে দিনে তুমি রীতিমতো পাগলে পরিণত হয়ে যাচ্ছ। কারণ একদিকে তুমি আমাকে ফোর্স করলে যে না আমি যাতে নীলাঞ্জনাকে ক্ষমা করে দিই, ওকে যাতে আরও একটা সুযোগ দিই। এখন যখন আমি ওকে আরও একটা সুযোগ দিয়েছি, ওকে আমি ওর সঙ্গে মেলামেশা শুরু করেছি, ওকে বুঝতে শুরু করেছি, সেখানে গিয়ে আবার হুট করে তোমার আপত্তি হওয়া শুরু হয়ে গেলো। তুমি আসলে কী চাওটা কিন্তু সেটাই বুঝতে পারছি না, সেটা তুমি আমাকে একটু স্পষ্ট করে বলবে। ঠিক সেই মুহূর্তে রাই বলে থাকে যে না অনির্বাণ, আমি তোমাকে কোনো কিছু স্পষ্টরূপে বলবো না, কারণ এখন তোমার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম যে তোমার বিবেক তোমাকে কী বলে। আজকে তুমি আমাকে যে কারণে মিথ্যাটা বললে সেটা কি আদৌ তোমার কোনো রকম কোনো প্রয়োজন ছিল? আরে তুমি নীলাঞ্জনের সঙ্গে বের হওয়ার কথা ভেবেছো, তোমার মনে হয়েছে যে নীলুর সঙ্গে বেরোলে তুমি বেশি কমফোর্টেবল, তাহলে সেটা তুমি আমার কাছে লুকোতে গেলে কেন বলো তো? আর যাই হোক না কেন, আমি তো কোনো মতে আপত্তি করতাম না, কারণ নীলাঞ্জন আমার নিজের মায়ের পেটের বোন, আর ওর উপরে আমার যথেষ্ট পরিমাণে বিশ্বাস আছে, তাই নিঃসন্দেহে আমি আমার স্বামীকে ওর সঙ্গে ছাড়তে পারি, তাতে আমার কোনো রকম কোনো দ্বিধাবোধ ছিল না। আমার শুধু কষ্টটা এই জায়গাটাতেই লেগেছে যে তুমি আমার কাছ থেকে সম্পূর্ণরূপে সব কিছু গোপন করে গিয়েছো। আর তার থেকেও বড় কথা আমার খারাপ এই জায়গাটাতে লেগেছে যে নীলাঞ্জনা সব কিছু জানা সত্ত্বেও আমার কাছ থেকে গোপন করে গিয়েছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এখানে তো রাই তোমার সমস্যাটা, কারণ এখানে একে অপরে আমরা কেউই কাউকে জানাইনি, একটা কোইন্সিডেন্টলি আমরা একে অপরের সামনাসামনি হয়ে যাই এবং তার ফলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে এরকম করে ফুচকা খাচ্ছিলাম আর এনজয় করছিলাম, কিন্তু তাই বলে সেটাকে যে তুমি ভুলভাবে নিয়ে নিবে সেটা তুমি কোনোদিনও কল্পনাও করতে পারি। এই সামান্য একটা জিনিস নিয়ে এত বড় একটা সিন ক্রিয়েট করে মেয়েটাকে কষ্ট দেওয়া তো কোনো মানে হয় না। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, ও আমার বোন হওয়া সত্ত্বেও তুমি এখন দেখছি যে আমার বোনকে আমার থেকে বেশি বুঝতে শুরু করে দিয়েছে, ও কষ্ট পেয়েছে সেই কথাটা কেউ তোমার কাছে এসে বলেছে? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে সেই কষ্টটা আর কথা ও আমার কাছে এসে না বললেও ওর চোখে মুখে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিলো, তুমি সেটা বোন হয়ে বুঝতে পারোনি যেটা কিনা আমাকে বুঝতে হয়েছে। রাই ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে বেশ ভালোই তো, তাহলে তুমি এখন আমার থেকে বেশি নীলাঞ্জনাকে যখন বুঝতে শুরু করে দিয়েছো, তাহলে বলো যে ওর মনের কথাটা তুমি পড়ো, আমার কথা পড়ে বা আমার দিকটা জেনেই বা তুমি কী করবে বলো? তো এখন আমি হাজার কিছু বলেও তো তোমার সেটা ভালো লাগবে না, তাই না অনির্বাণ? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তোমার মতো মানুষের সঙ্গে কথা বলাটাই না আসলে বৃথা, তোমার মতো মানুষের সঙ্গে যত আমি কথা বলবো উল্টো আরও বেশি আমি নিজের কথার মার পেঁচে নিজেই ফেঁসে যাবো। এর থেকে বরঞ্চ আমি একটু অন্য কোথাও গিয়ে বসি, যখন তোমার মাথা ঠান্ডা হবে আমাকে ডেকে নিয়ে আমি তখন তোমাকে বোঝানোর চেষ্টা করবো। অন্যদিকে যখন এই অশান্তিটা নীলাঞ্জনা দরজার বাইরে থেকে দেখতে থাকে এবং বলতে থাকে যে এই সুযোগটাকে তো কাজে লাগাতে হবে আমার। অন্যদিকে অনির্বাণের কাছে গিয়ে নীলু বলতে থাকে যে অনির্বাণ দা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি বুঝতে পারিনি যে আমার স্বামী না থাকার ফলে আমি তোমাকে আমার দাদা হিসেবে তোমার সঙ্গে এতটা মেলামেশা করাতে তোমার এবং রাজদীপের মধ্যে অশান্তি হবে, কারণ আজ যাই হোক না কেন পাশের ঘরেই তো আমি থাকি। তোমাদের আওয়াজ শুনে বেশ বুঝতে পারছি যে তোমাদের মধ্যকার এই অশান্তিটা শুধুমাত্র আমার কারণে। তোমরা যদি বলো যে আমার জন্য তোমাদের সম্পর্কে কোনো সমস্যা হচ্ছে, তাহলে আমি এখান থেকে চলে যেতে রাজি আছি। অন্যদিকে অনির্বাণ নীলুকে বলতে থাকে যে নীলু একদম না, এরকম সিদ্ধান্ত নেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই, কারণ আজ যাই হোক না কেন রাই কী রে কী বলে ওর মাথা কাজ করে না, তুমি ওর মতন একটা পাগল মানুষের কথা শুনে নিজেকে কষ্ট দিও না কোনো মতে। অন্যদিকে অনির্বাণকে নীলু বলতে থাকে যে অনির্বাণ দা, তোমার মাথাটা নিশ্চয়ই যন্ত্রণা করছে তাই না, আমি বরঞ্চ মাথাটা টিপে দিই? অন্যদিকে অনির্বাণ বলতে হ্যাঁ এটা বরঞ্চ করতে পারো তুমি, ভালোই হয়তো। বন্ধুরা একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।